আওয়ামী লীগ এমন একটা দল যে চান্স পায় মানুষ আওয়ামী লীগের পক্ষে ধীরে ধীরে তার সহানুভূতি বাড়তেছে। জুলাই সনদ নিয়ে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছায় সেক্ষেত্রে পরিণতিটা আসলে কোন দিকে যাবে? এটা দেখেন দুটো জিনিস, কিন্তু যে কথাটা নাকি আলতাফ পারভেজ ভাই একটু কিন্তু বলছেন, জুলাই সনদটার আসলে এই যে কাজগুলি হচ্ছে এটাকে আমার কাছে মনে হয় ফল্টি মনে হয়। এই কারণে এরা কিন্তু মানে সংস্কার জিনিসটাকে খুবই সংকীর্ণ একটা চোরাগুলিতে ঢুকাই দিচ্ছে। সংস্কার কিন্তু অনেক বড় জিনিস। আমাদের দেশের মূল সমস্যাটাকে বলেন তো, মূল সমস্যা যদি আপনার তিনটা বের করেন, তিনটার মধ্যে একটা হলো দুর্নীতি। দুর্নীতির বিষয়ে কোন কি আলোচনা হচ্ছে? আপনি দেখেন যে আলোচনাগুলো পলিটিক্যাল পার্টিগুলি করছে, ভাই আগামী ইলেকশনে তারা যে ইলেকশন করতেছে, ইলেকশন করে জিততে চায়, ক্ষমতায় যেতে চায়, মূল উদ্দেশ্যটা কি? দুর্নীতি করা। দেখবেন সোজা হিসাব, বাংলাদেশের কোন পার্টি বলেন তো আপনি যে দুর্নীতি করার লক্ষ্য নিয়ে ইলেকশনে যায় না, তাহলে এত টাকা ইনভেস্ট করে কেন? সে পার্লামেন্ট মেম্বার হবে, প্রত্যেকটা এমপি ইলেকশনে আপনার কত কোটি টাকা ইনভেস্ট করতেছে তারা, কেন? খালি দেশের জন্য? ভাই ওই টাকাটা পাবলিককে দিয়ে দেন, বাদ ভাই উপকার হবে। যদি আপনি মানুষকে ভালোই বাসেন, সবাই মিলে টাকাটা দিয়ে দেন, দেখি কেউ দিবে? তোরা তো যাচ্ছে দুর্নীতি করার জন্য, আর মুখে বলতেছে কি আমরা দুর্নীতি মুক্ত সমাজের জন্য সংস্কার করতেছি। এক পাইছে মাথার মধ্যে একটা, আর কোন স্বৈরাচার হবো না, প্রত্যেকটা এমপি স্বৈরাচার হবো এই বিজয়ী হওয়ার পরে। তার এলাকায় সবাই ক্ষুদ্র স্বৈরাচার হবে, জমিদার হবে, হবে না? হচ্ছে না? এটি তো আলটিমেটলি তো ওইটাই হবে। এই সমস্ত নাটক করার কোনো দরকার আছে? নাটক রে ভাই, এটা হলো কি কিছু লোকের টাকা পয়সা একটা ব্যবসা হয়েছে, বিদেশ থেকে আসে, তো দুদিন পরে চলে যাবো, সব বিদেশি মাল বিদেশে চলে যাবো। আমি তো মনে করি সবচেয়ে যেটা প্রথম যেটা প্রয়োজন, যত বিদেশি এখানে আসছে এই গভর্নমেন্টের মধ্যে একটা সংস্কার করা উচিত, যে সরকার পরিবর্তন হওয়ার পর 6 মাস তারা দেশে যাইতে পারবে না। এই 6 মাসে প্রথম জাজ হবে, প্রথম যে বিচারটা হওয়া দরকার, এরা কি কি দুর্নীতি করছে তার হিসাব নেওয়া, তারপরে একজনকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে। এটা কি আরম্ভ হয়েছে দেশের মধ্যে এগুলো? এগুলো আমরা বুঝি, ভালো মতো বুঝি। কয়েকজনকে দেওয়া হয়েছে যে বিরাট এক আন্দোলন হলো, যান প্রাণ দিয়ে দিল আন্দোলনে, যারা ছাত্র প্রতিনিধি, কি এদের নামে কি শোনা যায়? একটা পাইছেন আপনি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সে এত বড় একটা উপদেষ্টা, এত বড় বড় মিনিস্ট্রি, তার একটা আপনি দেখান তো সে কি একটা কাজ করছে, বিশাল কাজ। প্রত্যেকটা সে যেটার মধ্যে হাত দিচ্ছে ওটার মধ্যে বিতর্ক। সে একটা মানে ইলেকশন করবে, বিসিবি ইলেকশন, ওটার মধ্যে সে আঙুল ঢুকে বসে রয়েছে এবং একটা আওলা বাজারে বসে রয়েছে। আওয়ামী লীগ ইস্যুতে সরকারের অবস্থান থেকে আপনার কাছে পরিষ্কার? পরিষ্কার, আমার কাছে পরিষ্কার। কিরকমের? যেমন এই সরকার আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না। এই সরকার যতদিন আছে ততদিন আওয়ামী লীগ মানে তার কোন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। যে আইন যেটা করেছে এটা আসলে ডক্টর ইউনূস কিন্তু ওখানে আসলে কথার মার পেছে বিষয়টা রেখে দিয়েছে, এবং উনি স্পষ্ট করে বলেছেন যে আসলে এই নির্বাচনে নৌকা মার্কা থাকবে না। উনি স্পষ্ট করে বলেছেন, পরে কিন্তু ব্যাখ্যা দিয়ে। আর আগে এটা কথা যেমন ধরেন স্থগিত করা হয়েছে, স্থগিত মানে কি? স্থগিত মানে তো নিষিদ্ধ না, বাতিল না, স্থগিত উঠে যেতে পারে, এটা কথার কথা। উনি কথার একটা মারপ্যাচ করেছেন উনি, এবং এই জিনিসটা কিন্তু যারা শুনেছেন তারাও বুঝেছেন, ওই মেহেদী হাসান সেও বুঝেছেন। কিন্তু ওদের সাংবাদিকদের মধ্যে তো একটা আছে যে একজন যাকে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তরটা তাকে পেতেই হবে, তা কিন্তু না। উনি যদি উত্তরটা এড়িয়ে যান, এড়িয়ে যাবেন। উনি এটাকেও অ্যাডমিট করে এড়িয়ে গেছেন। উনি দর্শক এবং শ্রোতা সবাই ওটা বুঝতে পারছে, উনি এই সুযোগটা রাখছেন এখানে, ওটা ওভাবেই হয়েছে। কিন্তু এই সরকার আওয়ামী লীগকে পলিটিক্সে আসতে দিবে না যতদিন তারা আছে, এবং সেই জিনিসটা আরো স্পষ্ট করেছেন একদিন পরেই আসিফ নজরুল সাহেব। এটা ক্লিয়ার করে দিয়েছেন যে এটা হবে না ভাই। এখন এই যে করতে দেবে না, এটা কিন্তু একদম ক্লিয়ার। এই সরকার যতদিন আসছে, তাহলে ফেব্রুয়ারি পর্যন্ত আছে, আসিফ নজরুল আবার এক দফা এগিয়ে গেছে যে পরেও হবে না, মানে পরের সরকারের ব্যাপারে ওনার কাছে ওনার উপর আস্থা আছে, উনি জানেন যেটা হবে না। তো এটাও ভালো আমি মনে করি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগের অনেক লিডারকে মাঝে মাঝে বলি, আমার সঙ্গে অনেক ফোন টোন করে, এটা একদিন বলছিলাম, এটা আবার অনেক কিছু বলে, এখনো করে একটু কম করে। আগে যারা করে তারা করে না, তারা ভাবে যে আমি যদি নাম বলে দিই বাই চান্স, তো করে। আমাকে জামাতের লোকে ফোন করে, জামাতের নেতারা আমার বাসায় বন্ধ যায়, আমাকে এতগুলো বই দিয়ে আসছে সবাই, যেখানে আমি সাংবাদিক, আপনার বাসাতে বিএনপির লোকও যায়, কেউ যাবে না, যায় সবাই যায়।
আমি তো ভাই সাংবাদিক ভাই, সবার জন্যই তো যেটা বলছিলাম। তো এখন আমি মাঝে মাঝে আওয়ামী লীগ লোকজনকে বলি, আপনারা সবাই একটা করে বড় ডক্টর ইউনূসের ছবি আইনা আপনাদের বাসায় রেখে দেন, এটা তো রাখতে পারবেন না, বরঞ্চ আপনার মানি ব্যাগে একটা ছবি রাখেন। এই জন্য রাখেন যে এই লোকটা আপনাদের প্রত্যাবর্তনকে ত্বরান্বিত করতেছে। একটা সিম্পল কথা, ত্বরান্বিত। কারণ বাংলাদেশের মানুষের একটা সাইকোলজি আছে, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। এই যে নুরুল মজিদ হুমায়ুন একটা শিল্পপন্থী ছিল, কিন্তু সে আওয়ামী লীগের দুইবার মন্ত্রী ছিল। দুইবার কেন? মানে সে আওয়ামী লীগের অথবা শেখ হাসিনা পারপাসটা সার্ভ করতে পারছে বলেই তো ছিল। আমি একটা হাইপোথেটিক্যাল কথা বলি, নুরুল মজিদ হুমায়ুন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শিল্পমন্ত্রী থাকতে ওনার নর্মাল মৃত্যু হইতো, এই মৃত্যুতে ওনার জানা যায় যে লোক হয়েছে এত লোক হতো না। এবার হলো কেন? এটা হলো এই কারণে এই দেশের মানুষের মধ্যে নির্যাতিতের প্রতি এক ধরনের ভালোবাসা কাজ করে। নুরুল মজিদ হুমায়ুনের যখন ছবিটা ছাপা হয়েছে, উনি ঢাকার মেডিকেল কলেজের একটা বেডে ময়লা চাদরের উপর শুয়ে আছেন, হাতে হাত করা তার ডেড বডির মধ্যে, পাশে একটা অর্ধ খালি পানির বোতল। এই যে দৃশ্যটা, এটা মানুষকে টাচ করছে। এই যে মার খায় এই দেশের মানুষ তার পক্ষে থাকে, তার মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে মানুষের মন মানসিকতার ওই ধরনের, তারা নির্যাতিতের পক্ষে থাকে। এখন আওয়ামী লীগকে ক্রমাগত মারা হচ্ছে, মানুষ আওয়ামী লীগের পক্ষে ধীরে ধীরে তার সহানুভূতি বাড়তেছে। এটা কার জন্য বাড়তেছে? ডক্টর ইউনূসের কারণে। যদি আওয়ামী লীগকে বলা হতো, আমি বলি আপনার একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, যদি বলা হতো গত বছর আগস্টে সেপ্টেম্বরে বলা হতো যে আমরা একটা নির্বাচন দিব অক্টোবরে, আওয়ামী লীগ আসুক, আওয়ামী লীগ 10টা সিট পাইতে করে সন্দেহ। ঠিক। জামাত একটা সুবিধা পাবে যদি জাতীয় পার্টি নির্বাচনে আসে, সেক্ষেত্রে অনেকের ধারণা যে আওয়ামী লীগের ভোটগুলো আসলে জাতীয় পার্টিতে যাবে। আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে একটা প্রহসন হতে যাচ্ছে, এবং উনি বলেছেন জাতীয় পার্টি সবসময় নির্বাচনে ছিল, এখনো নির্বাচনে যাবে, ওই প্রহসনের নির্বাচনেও তারা আসলে যেতে চায়। আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে? উনি যেটা বলছেন না, একটা প্রহসনের নির্বাচন হচ্ছে একটা আধা সরকারি দল নির্বাচন, সরকারি দলের সাথে আধা সরকারি দলের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এই কথা উনি বলছেন আর কি। আসলে এগুলি হয়েছে জানেন কি, ওনার সমস্যার অন্য জায়গায়, ওনার কথাটা বেশি গুরুত্ব দিন না। দেন এই কারণে উনি তো ওনার নিজেরই সন্দেহ আছে যে ওনাদের নির্বাচন করতে দিবে কিনা। কারণ যদি আমার নির্বাচন করতে না দেয়, আঙুর ফল সবার কাছে টক লাগে। তো এটা উনি ওই লাইনে গেছেন আর কি। উনি অত যে জাতির জন্য চিন্তিত হয়ে গেছেন তা না। আবার ওইদিকে ওনার খালাতো ভাইরা খারাই গেছে, আনিসুল ইসলাম মাহমুদ টাহমুদ, এরা তো আবার সরকারি দল, কিন্তু এদের নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই। তারা জাতীয় পার্টির নিষিদ্ধ বল যারা দাবি করতেছে, তারা কিন্তু জিএম কাদের এটা নিষিদ্ধ চায়। তারা কিন্তু আনিসুল ইসলাম মাহমুদ অথবা আমাদের এই যে রুহুল আমিন হাওলাদার এদেরটা নিষিদ্ধ চায় না। তো এরা কি হজ করে আছে নাকি? চায় না কেন? আর ওরা নাপাক হয়ে গেছে? চাইলে দুটোই চান। এরা হলো সরকারি জাতীয় পার্টি, আর ওটা হলো বেসরকারি জাতীয় পার্টি। ভাই এটা এক নম্বরে বলবো কি ভাই, এটাকে সার্কাস চলে গেছে, বুঝছেন? আর আমরা হলাম সার্কাসের দর্শক। হ্যাঁ, এই সবাই এগুলি চলতেছে। এবং বলেন আপনি, অথবা যে বলেন জামাত বলেন, অথবা এনসিপি বলেন, অথবা যে গণ অধিকার পরিষদ যিনি মাত্র সিঙ্গাপুর থেকে আসলেন মায়ের মুড়ি খাইয়া, উনি বলেন, এরা কেউ কিন্তু আনিসুল ইসলাম মাহমুদ দিয়ে কিছু কয় না। কারণ ওটা ওনাদের খাওয়াতে ভাই লাগে আর কি। কি বলবেন ভাই? তো এই দেশে এরা হলো দেশের দণ্ডমুণ্ডের কর্তা, এরাই তো হবে। যে নামগুলি বললাম, এরাই তো ক্ষমতায় যাবে, এরাই যাবে ক্ষমতায়। কি হবে অবস্থাটা বুঝে নিবার। কিন্তু জাতীয় পার্টি কি আগামী নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হতে পারে? নির্বাচন যদি জাতীয় পার্টি নির্বাচন করে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে জামাত, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে জামাত। কারণ জামাত আওয়ামী লীগের অনেককে কিন্তু প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগ এমন একটা দল যে চান্স পায়, তাহলে তারা কিন্তু লাঙ্গলে দিয়ে ভোট দিবে, দাঁড়িপাল্লা দিবে না। এটাকে রিয়েলিটি। এবং এমনও হতে পারে অনেকে লাঙ্গল নিয়ে দাঁড়া যাবে। হ্যাঁ, সেটা তো অলরেডি জাতীয় পার্টির অনেকে দাঁড়া যাবে, মেয়র অলরেডি বলেছে। এবং যে জিনিসটা হবে আলটিমেটলি, তখন ক্ষমতায় যাওয়া তো দূরে থাক, ওনারা দ্বিতীয় পার্টি মানে প্রধান বিরোধী দল হইতে পারবে কিনা এটা নিয়েও সন্দেহ আছে। জামাতের কথা বলতেছি। কাজেই জামাত ভাই পিয়ার মিয়ার যাই বলুক, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। ওদের মূল দাবি আলটিমেটলি ওখানে যায়, কিন্তু ঠেকবে। ঠিক, বিএনপি এই জায়গায় একটা কৌশলী ভূমিকা নিয়েছে। ডাক্তার জাহিদ, আপনার কাছে একটু জানতে চাই, এই যে জাতীয় পার্টির আর একটা অংশের কথা বললেন আনিসুল ইসলাম মাহমুদরা, আজকে জাতীয় পার্টির চেয়ারম্যানই বলেছেন যে জাতীয় পার্টিতে থেকে যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। মানে উনি বলতে চেয়েছেন যে ওরা নেই, এখনকার যে জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি সবসময় শেখ হাসিনা সমালোচনা করতো,
মশিউর রহমান রাঙারাই ছিলেন দোসর। তো এই যদি হয় জাতীয় পার্টির বর্তমান অবস্থা, এই দল কি আসলে নির্বাচন আসতে পারবে, যেটা আমি মাসুদ ভাইকে জিজ্ঞেস করব। এটা আসলে একটা পলিটিক্যাল ক্যালকুলেশনের পার্ট। মানে আমরা খুব এথিক্স সেটিংস বলি, স্বৈরাচারের দোসর টোসর ইত্যাদি ইত্যাদি, তখনই বলতাম আবার একটু যোগ করি, মানে জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর আপনার 1 বছর 1.5 বছর পর মনে হলো হঠাৎ করে ইন এ ফাইন মর্নিং। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যখন আপনি মুভমেন্ট করছেন, সব একই প্যাকেজে জাতীয় পার্টি 14 দল দালাল সব একসাথে নিষেধ করে দেন। জামাতের যে মূল মাথা ব্যথা জাতীয় পার্টি, তার একটা প্রমাণ দেই আপনাকে। আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হচ্ছে, নিষিদ্ধ নিয়ে হাসনাত আব্দুল্লাহ গেলেন, জামাত অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেয় নাই। জামাতের 2-1 নেতা, আমার একজনের কথা ক্লিয়ারলি মনে আছে, জনাব শফিকুল ইসলাম মাসুদ গেছেন, উনি বলছেন আমি ব্যক্তিগতভাবে এসেছি। শাহবাগে যে জমায়েত, সেখানে ছাত্র শিবির গেছে, স্লোগান দিয়েছে, জামায়াত গেছে, কিন্তু তারা অফিসিয়াল স্টেটমেন্ট দেয় নাই নিষিদ্ধ করো। কিন্তু জাতীয় পার্টি নিয়ে জনাব তাহের সকাল বিকাল স্টেটমেন্ট দিচ্ছেন। প্রধান উপদেষ্টার সাথে দেখা যেদিন করতে গেলেন, সেদিনও জাতীয় পার্টি নিষিদ্ধ নিয়ে দাবি জানিয়ে আসলেন। এখন আমরা তাহের সাহেবকে যদি প্রশ্ন করি, জাতীয় পার্টি খারাপ, সন্দেহ নাই, ওরা কোলাবোরেটর, কিন্তু ওকে আওয়ামী লীগের চাইতে খারাপ। তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জন্য এত আওয়াজ তোলেন নাই, আওয়াজ তুলছেন জাতীয় পার্টি নিয়ে। আওয়ামী লীগের জন্য আওয়াজ তোলে নাই কেন? আওয়ামী লীগ যাওয়া জামাতের জন্য খুবই ভালো হয়েছে। তখন কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির খুব চাপ ছিল, আওয়ামী লীগ থাকতে হবে। তো ও বিরাট ভাজন হতে চায় না, সে রাদার আমার অঙ্কটা এরকম, এনসিপি কে সামনে ঠেলে দিয়েছে। তখন এনসিপির উপরে জামাতের যথেষ্ট প্রভাব ছিল, তোমরা করো, লোক আমরা সাপ্লাই দেবো, আমরা এটা নিষেধ করে দিই। তো এটা আসলে এরকম একটা খেলার ঘটিতে পরিণত হয়েছে, এবং অনিবার্যভাবে আমি এখন যদি বলি পরিস্থিতি এরকম দাঁড়ালো, জাতীয় পার্টি মাঠে থাকা বিএনপির জন্য ভালো। খুব খারাপ শোনাচ্ছে, আমি এথিক্স সরিয়ে রেখে যদি ক্রুড পলিটিক্স এর কথা বলি, এই যে জামাত আজকে এত বেশি নিজে এম্পাওয়ার্ড মনে করছে, বিরাট দল মনে করছে, তার এটা মুহূর্তেই শেষ হয়ে যাবে। এবং আমি মনে করি, সত্যিকার অর্থেই মনে করি, আওয়ামী লীগের যে মানুষ, যেহেতু দল হিসেবে তারা পার্টিসিপেট করতে পারবে না এবার, আওয়ামী লীগের তো মানুষজন প্রার্থী হতে চায়, তারা ভোট দিতে চায়। মানে পাকিস্তানের পিটিআই এর যেমন স্বতন্ত্র হয়ে তারা ইভেন জেনারেল যে সিট, তারা কিন্তু মুসলিম লীগের চেয়ে বেশি সিট পেয়েছিল। তো ওরা, ধরুন আমি এভাবে বলি সরাসরি, কারণ গোপালগঞ্জের সিট গুলোতে বা আরো কিছু সিট আছে, কোনো দলের পদে ছিলেন না, কিন্তু মানুষ জানেন যে এই কলেজ টিচার আওয়ামী লীগের খুবই বড় সমর্থক নেতাদের সাথে ছিলেন। তো এই মানুষ দাঁড়ালে সব জায়গা থেকে স্বতন্ত্রও জিতে যাবেন। তো তারা যদি লাঙ্গলে দাঁড়ায়, প্লাস অন্যান্য জায়গায় যেখানে তারা জিতবে না, হয়তো জাতীয় পার্টি দাঁড়ালো, সেখানে তারা লাঙ্গলকে ভোট দিতে বললো। সো এইগুলো যদি ঘটে, তাহলে তো আসলে রিয়েল চ্যালেঞ্জের ব্যাপার। এখন আমরা চাই বা না চাই, এবং খুবই অবিশ্বাস, এই সিদ্ধান্তটাও কি দ্রুত আসা উচিত না, যে জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কি থাকবে না? আমি মনে করি সরকার দল নিষিদ্ধের পক্ষে নেবেন। আমাদের প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন আওয়ামী লীগকেও তিনি নিষিদ্ধ করতে চান না। সর্বশেষ তিনি ওই যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে আলোচনা, আমি একদম ক্লিয়ারলি মনে করতে পারি, উনি বলেছেন যে আমরা কেউ না তাদেরকে নিষিদ্ধ করা, তারা নির্বাচন আসবে কি আসবে এটা তাদের সিদ্ধান্ত। আচ্ছা, এখানে একটু অফ টপিক হলে একটা কথা একটু বলে রাখি, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা নিয়ে কিন্তু একটা প্র্যাকটিক্যাল প্রবলেম আছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, মানে ধরুন শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ মাঠে নেমে মিছিল করছে, আওয়ামী লীগ মাঠে সমাবেশ করছে। আমি আবারও বলি যে উচিত হবে নিষিদ্ধ না হলে তাদের সেই রাইট আছে, আমি সব রাইটের পক্ষেও কথা বলেছি, কিন্তু এই পোস্ট আপরাইজিং শেখ হাসিনা যা করে চলে গেছে, তারপর মাঠে আওয়ামী লীগের এই কর্মসূচিগুলো পালিত হচ্ছে, তারা তাদের যে স্লোগান দিয়ে জনগণকে নিপীড়ন করেছে, সেই স্লোগান দিয়ে এখন আবার মিছিল করছে, এটার কিন্তু একটা প্র্যাকটিক্যাল দিকও আছে। সেই জন্য আমার কাছেও মনে হয়েছিল যে আওয়ামী লীগের বিচার হওয়া পর্যন্ত তার কর্মসূচির উপর একটা নিষেধাজ্ঞা কোর্টের কাছে চাওয়া উচিত ছিল। এটা কিন্তু এই যে যেভাবে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করেছে সেভাবে না, কোর্টের কাছে চাওয়া উচিত ছিল। এটা শুধু আইসিটি আইন না, পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স 1978 বা 79 যেটা আছে, সেখানেও কতগুলো জিনিস আছে যেটা করলে দল বাতিল হতে পারে, ওগুলো নিয়ে আপনি কোর্টের কাছে এটার অর্ডার চাইতে পারতেন। যাই হোক, জাতীয় পার্টি প্রসঙ্গে যেটা বলছি, এটা শেষ পর্যন্ত আসলে শক্তি পরীক্ষায় প্রমাণিত হবে। বিএনপি কিন্তু অলরেডি তার স্ট্যান্স নিয়ে নিয়েছে যে কোনো দল নিষিদ্ধের পক্ষে তারা না। আমি বুঝতে পারি তারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে জাতীয় পার্টি কতটা ইম্পর্টেন্ট, কারণ জাতীয় পার্টি মাঠে না থাকলে এরপর যদি জামাত বলে আমি নির্বাচনে যাব না, সেক্ষেত্রে নির্বাচন আসলে কার সাথে যার মধ্যে সাথে এনসিপি আর ইসলামী আন্দোলনের সবাই যদি যোগ হয়ে যায়, বিএনপিকে মারাত্মকভাবে ব্ল্যাকমেইল করা সম্ভব। তো সুতরাং তারা তাদের শক্তি প্রয়োগ কিন্তু আমি অক্টোবর নভেম্বরের মধ্যেই দেখবো জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য এই শক্তি প্রয়োগের মাধ্যমে আসলে এটা ডিসাইডেড হবে। সেই জানতে চাই এই যে জামাতের এই যে অবস্থান পরিবর্তনের রাজনীতিতে, এইটা কি ভোটের মাঠে তার ইতিবাচক কোনো প্রভাব পড়বে কিনা আপনি মনে করেন? যেমন সম্প্রতি তাদের নানান ইস্যুতে কিন্তু আসলে লাভ যেমন হচ্ছে, বিতর্ক তো তৈরি হচ্ছে, যেমন পূজা এবং রোজা, মুদ্রার এপিট ওপিট, এমন বক্তব্য তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নেতিবাচক মন্তব্য আসছে। মূল ঘটনা হলো কি, জামাতের যে এই পরিবর্তনটা আমরা দেখছি, এটা কি তাদের আসলে পরিবর্তন নাকি নির্বাচনী নাটক?
এটা নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। কারণ আমি দুদিন আগে দেখলাম যে একটা বেসরকারি টেলিভিশনে কবির আহমেদ নামের আমাদের একজন নেতা, তিনি বলেছেন যে জামাত ক্ষমতায় আসলে মেয়েরা নাচবে। না, ওই আলোচনা যাচ্ছি না আমি। শরিয়া আইন, আমি নাচানাচি তো দেশে চলবে না, অন্য কিছু আছে, ওনারা অবশ্যই শরিয়া আইন চালু করবেন। এটা কেবল ওনার মুখে শুনলাম। আবার এর আগে দেখলাম ওই যখন নাকি ওই যে জেপি উন্দাল ইউনিভার্সিটির যে সিরাজা দত্ত বাংলাদেশে আসছিলেন, তো ওনাকে আবার নায়েবে আমির তাহের সাহেব বলছিলেন, ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনারা কি ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করবেন? তখন তাহের সাহেব বলছেন আমরা কি বলেছি আমরা শরিয়া আইন চালু করব? পাল্টা প্রশ্ন করছে, আর উনি কিছু বলেন নাই। এখন এই প্রশ্নের মাধ্যমে কিন্তু একটা মানে ধারণা তৈরি হয় যে শরিয়া আইন চালু করবেন, এই কথাটা ওনারা বলতে চান না। ঠিক আছে, এখন তাহের সাহেব তো বড় নেতা, আর উনি হলেন মাঝারি মানের নেতা। এখন উনি তো বলে বলেছেন, এটা তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ওটা নাটক কিনা, অথবা এটা সত্য কথা বাইরে গেল এগুলো মুখ দিয়া। এখন জামাতকে কিন্তু ক্লিয়ার করতে হবে আসলে যে আপনারা আসলে কি চান। যখন আপনি শরিয়া মানুষকে যখন ভোটটা আপনি নিবেন, আপনি কি বলে নিবেন? শরিয়া আইন কায়েম করবো এটা বলে নিবেন, নাকি আমরা কি বলেছি শরিয়া আইন কায়েম করবো এটুকু বলে নিবেন? এটা তো ক্লিয়ার করতে হবে। আমি যে এক জায়গায় হাত ঢুকাবো, ওই ভিতরে কি মানে বাইম মাছ আছে নাকি সাপ আছে আমার তবে জানতে হবে। নড়াচড়া করে বুঝতে পারতেছি, বাট ওর মধ্যে কি আছে, তো সেই জিনিসটা আপনি আমাদের একটু জানান, ক্লিয়ার করেন। এখন এটা যদি না করেন তাহলে আমার কাছে মনে হয় ওনারা যে পরিবর্তনের নাটকটা করছেন, আমি নাটক বলবো এটাকে, এই নাটকটা ওনাদের ক্লিয়ার করা উচিত। কারণ আপনারা অনেক জায়গায় দেখাচ্ছেন যে আপনার ওয়েলফেয়ার পলিটিক্স করতেছেন, হ্যান্ড করতেছেন, ত্যান করতেছেন, এটা হচ্ছেও বটে, কিন্তু আলটিমেট গোলটা আপনার কি? আর আরেকটা বড় ইস্যু কিন্তু থাকবে, সেটা হলো যখন আওয়ামী লীগের ভোটগুলো আপনি পাবেন বলে আশা করতেছেন, এবং বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার কাজ কর্মকাণ্ড আপনারা করতেছেন, কিন্তু আওয়ামী লীগের ভোটারদের মধ্যে কিন্তু একটা ঝামেলা আছে, একটা নৈতিক অবস্থান কিন্তু আছে, সেটা হলো মুক্তিযুদ্ধ নিয়ে। আপনি মুক্তিযুদ্ধ নিয়ে আপনি কি বলবেন? আজকে যদি জামাত বলে যে আমরা মুক্তিযুদ্ধের ঘটনার কারণে আমাদের ওই সময় নেতৃত্বের সমালোচনা করছি, আমাদের ওই সময় নেতৃত্ব ভুল করেছে, আমরা জন্য তাদের পক্ষে ক্ষমা চাই, যদি আজকে বলে, আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগের যে ভোটগুলি তারা এখানে যাওয়ার কথা তারা প্রত্যাশা করছে, সেখান থেকে মিনিমাম 10% ভোট কনফার্ম হয়ে যাবে। কারণ অনেকে আছে কিন্তু চক্ষু লজ্জার খাতিরে হলেও তারা চিন্তা করে যে আমরা এই দলটাকে ভোট দিব কিভাবে। তো ওই জায়গাটা তারা যে পলিটিক্সটা মনে করবে, আমার ধারণা তারা ওই লাইনেও যাবে, কারণ তারা ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে ভাই, মরিয়া হয়ে গেছে। ঠিক জাহিদ ভাই, আপনার কাছে একটা অন্য প্রসঙ্গে যেতে চাই। দুদিন ধরে কিন্তু একটা বক্তব্য, নাহিদ ইসলামের একটা বক্তব্য আপনি ফলো করেছেন, যে কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছি, তাদের নাম প্রকাশ করা হবে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবং উনি বলেছেন যে 5 আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়। এই সময় খুব সিগনিফিকেন্ট। আসলে উপদেষ্টারা কি ধরনের প্রতারণা করতে পারে নাহিদ ইসলামের সাথে, এবং এই বোধোদয়টা কি ওনার উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পরে, না ওই সময় আসলে প্রতারণা শিকার হয়েছিলেন? মানে উনি যথেষ্ট অস্পষ্ট কথা বলছেন। এখন প্রতারণা কিরকম হতে পারে আমি একটা উদাহরণ দিই, মানে সবই তো প্রতারণা। ধরুন একজন, আমি নাহিদ ইসলামের ক্ষেত্রে কথা বলছি, একটা প্রতারণার উদাহরণ দিই। একজন চোরের সাথে পুলিশের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ওকে ধরবে না, তাকে টাকা পয়সাও দিয়েছে, কিন্তু পুলিশ সামহাও ওই চোরকে ধরে ফেলছে। এখন চোরেরও তো মনে হবে পুলিশ প্রতারক, আমার সাথে প্রতারণা করেছে। তো প্রতারণার খুবই ওয়াইড স্প্রেড একটা আলাপ হতে পারে। উনি এত স্পষ্ট কথা বলেছেন। এখন আমরা যদি এভাবে বলি, এই ছাত্র উপদেষ্টা বা ছাত্ররা বাইরে যারা আছেন তাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট ছিল, তাত্ত্বিকভাবে বলছি, সেগুলো কোনো উপদেষ্টা সেটা হতে দেন নাই, তাই তাদের কাছে বিট্রেয়ার মনে হয়েছে। কিন্তু ওনার বক্তব্যে খানিকটা ছিল যে জুলাইয়ের যে চেতনা, এগুলো তারা ট্রেড অফ করেছেন, করে তারা ব্যক্তিগত লাভালাভ নিশ্চিত করেছেন, এই ধরনের কথাবার্তা বলেছেন। তো মধ্যে ব্যাপারটা হচ্ছে এই যে ওনারা যদি ঠিকঠাক মতো না বলেন তাহলে আসলে আমরা বুঝবো না। এবার সেনাবাহিনী বা ক্যান্টনমেন্টের আলাপে যদি আসি, আসলে ঘটনা যেটা হয়েছে বাংলাদেশে ওই সময় সেনাবাহিনীর একটা খুবই, এবং রাজনৈতিক নেতারাও আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছেন। বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে একটা চেষ্টা ছিল এই গণ অভ্যুত্থানকে বিপ্লব হিসাবে ঘোষণা করে একটা বিপ্লবী সরকার তৈরি করে, যেখানে এনাদেরকে আমরা পরবর্তীতে প্রচুর দেখেছি। একজন খুবই গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়াল আলোচিত, উনি বলেছেন কিছু
গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স রিপিটেডলি বলেছেন, এখনো বলছেন। ইনফ্যাক্ট না, তারা তো এখন বলে যে বিপ্লব বেহাত হয়ে গেছে, আবার বলছে, আবার এখনো আবার চেষ্টা করা যেতে পারে ফরাসি বিপ্লবের 10 বছরের হিস্ট্রি নিয়ে আসে। সেই গণঅভ্যুত্থান মাত্র বিপ্লবের শুরু, 10 বছর ব্যাপী ফরাসি বিপ্লব বাংলাদেশে তারা করবেন। সো ওই সময় যেহেতু ওই চেষ্টাটা ছিল, এবং এখন তারা হয়তো ফিল করছেন নির্বাচনের দিকে যাচ্ছে, এবং তারা ক্ষমতায় তাদের দল যেটা দাঁড়িয়েছে, ছোট তথ্য দেই একবারে শেষ দিকে যোগ করে ফেলি। জাতীয়ভাবে তো তেমন কিছু করবেন না, তাদের কিছুটা ভালো করার কথা ছিল ডাকসুতে, এবং ওখানে যিনি ভিপি প্রার্থী ছিলেন তাদের হয়ে জনাব কাদের, মানে অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা ফেস এই মুভমেন্টের, 9 দফা দেয়া কাদের, এবং তার বিরুদ্ধে তেমন কোনো মেজর অভিযোগও নাই অনিয়মের, অনেকের বিরুদ্ধে যেমন আছে, কিন্তু উনি হেরেছেন। ওনার আসলে ওনার বন্ধুদের কুকীর্তি বা অপকীর্তির জন্য হেরেছেন, এবং বেশ কম ভোট পেয়ে গেছেন। এখন তারা যখন দেখছেন তাদের আসলে ভবিষ্যৎ খুব বেশি থাকছে না, তারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন, আমরা যেটা করি সবসময়, যে আমাদের দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা। দায় চাপিয়ে